নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন বিষয়ে কথা বলবো। ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ একটি দিক নিয়ে, বিশেষ করে আমরা প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে সমস্ত বিষয়গুলো বিশেষ করে ইমিগ্রেশন সহ অন্যান্য যা কিছু প্রতিশ্রুতি দিয়েছেন সেটা কতটুকু বাস্তবায়িত করতে পারবেন বা কতটুকু তার যে ওয়াদা সেটা পূরণ করতে পারবেন, সেই বিষয়টি নিয়ে আজকে একটু চুলচেরা বিশ্লেষণ করব। এর বাইরেও আপনাদের ইমিগ্রেশন সংক্রান্ত তো নানান প্রশ্ন থাকবেই, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশনের স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে তারপরেও আমি আপনাদেরকে বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি মঈন চৌধুরী, অ্যাক্সিডেন্ট কেসেস অ্যান্ড মেডিকেল ম্যালপ্র্যাকটিস, ইমিগ্রেশন বিশেষজ্ঞ, ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ কুইন্স কাউন্টি এবং ইউএস সুপ্রিম কোর্ট বারের সদস্য। অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, সুন্দর করে উপস্থাপনা করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সারাদিনের ব্যস্ততা উপেক্ষা করে আমাদের এই শীতের রাত্রিতে স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং ইতিমধ্যে আপনি জেনেই ফেলেছেন যে আজকে আমরা কী নিয়ে আলোচনা করব। কয়েকদিন আগে নভেম্বরের 5 তারিখে নির্বাচন হয়ে গেছে আমেরিকার, এবং সেই নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছেন। নির্বাচনের পূর্বে তিনি নানান প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদেরকে। তার মধ্যে আমরা যে বিষয়টি নিয়ে বেশি গুরুত্ব দেব সেটা হচ্ছে ইমিগ্রেশনের ক্ষেত্রে তিনি অনেকগুলো কথা বলেছিলেন যে ইমিগ্রেশনের নীতি তিনি কঠোর করবেন, ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন, বা আরও যে সমস্ত বিষয়গুলো আছে সেই ইমিগ্রেশনের যে নীতিগুলো কঠোর করবেন। বিভিন্ন দিক আছে, সেই যেমন যারা অবৈধ অভিবাসী আছে, আনডকুমেন্টেড আছে, অপরাধী আছে, তাদেরকে বের করে দেবেন। এমনকি যে উনি বলেছেন যে নাগরিকত্ব, যারা জন্মসূত্রে নাগরিকত্ব লাভ করে সেটাও তিনি বন্ধ করে দিবেন, ফ্যামিলি চেইন বন্ধ করে দিবেন, ইত্যাদি ইত্যাদি নানান কিছু আছে। এই যে কথাগুলো, বা H-1B যেটা আছে, যেটা এমপ্লয়মেন্ট বেসড, যে সমস্ত নানান কিছু নিয়ে তিনি কথা বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছিলেন, সেগুলো কতটুকু বাস্তবায়ন করতে পারবেন? কারণ ইতিমধ্যেই আমরা দেখছি যে রিপাবলিকান পার্টির মধ্যে দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা খুব কট্টরপন্থী যারা আছেন তারা বলছেন একেবারে তার যে কথাগুলো আছে সেগুলোকে বাস্তবায়িত করতে হবে। আবার উদারপন্থীর মধ্যে আমরা দেখছি যে এলন মাস্ক, বিবেক রামাস্বামী, তারা H-1B-কে গুরুত্ব দিয়ে বলছে যে আমেরিকার উন্নতির জন্য এটা দরকার। এই যে নানান দিক থেকে দেখা যাচ্ছে ট্রাম্প কিন্তু যারা এই উদারপন্থী তাদেরই পক্ষ নিয়েছেন। তাহলে তিনি তার যে নির্বাচনী প্রতিশ্রুতি যেগুলো ছিল সেগুলো কতটুকু বাস্তবায়ন করতে পারেন বলে আপনি একজন আইন বিশেষজ্ঞ, ইমিগ্রেশন বিশেষজ্ঞ হিসেবে আপনার মতামতগুলো আমরা জানতে চাই, তার ফলে যাতে করে আমাদের এই কমিউনিটিতে যারা অনেকটা ভয়ের মধ্যে আছে তারা ভয় দূর করতে পারে। অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ রানা আহমেদ। প্রথমেই আমার মনে হয় আমি এবার 2025 সালে আপনাদের শোতে প্রথম আসলাম। সবাইকে হ্যাপি নিউ ইয়ার এবং আপনাদের দর্শক সবাইকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা। আপনারা অনেকবার এই বিষয় নিয়ে আমরা কথা বলছি। আমেরিকার প্রেসিডেন্টের একটা ক্ষমতা যেটা খুবই ইম্পর্টেন্ট, এক্সিকিউটিভ পাওয়ার, ওইটা কিন্তু বলে অনেক কিছু করা যায়, কিন্তু এটার মধ্যে কংগ্রেসের অনুমোদন লাগে না। যেই ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প যা শুরু করবে প্রথমেই, সে মিডিয়াতে সবসময় থাকতে চায়, যেই কারণে সে প্রথমে হয়তো ডে 1-এ এসেই জানুয়ারি 20 তারিখে যখন শপথ গ্রহণ করবেন, 20 তারিখে বা 21 তারিখে সে হয়তো করবে কি নির্বাচনী প্রতিজ্ঞা যারা করেছে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের একটা প্রক্লেমেশন জারি করতে পারে। এক্সিকিউটিভ অর্ডার দিলে পরে হবে কি সাথে সাথে আমাদের লয়াররা এটা
আপিল করবে, মানে মামলা করবে স্টে অর্ডারের জন্য। ডিস্ট্রিক্ট কোর্টে হয়তো স্টে হবে না, বা হলে তার সরকার পক্ষ আপিল করবে সার্কিট কোর্টে, সার্কিট কোর্টে যার পক্ষে যায় আরেক পক্ষ আপিল করবে সুপ্রিম কোর্টে। আর আমরা অতীতেও বলেছি সুপ্রিম কোর্ট এখন 6-3, 6 হচ্ছে রিপাবলিকান আর 3 হচ্ছে ডেমোক্রেটিক পার্টি। এখন সুপ্রিম কোর্ট কিভাবে এই বিষয়টা দেখে, এটা হলো ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কারণ আমরা সবাই জানি আমেরিকাতে কিন্তু দলের অনুগত লোক আছে, কিন্তু সব সংসদ সদস্য, কংগ্রেসম্যান বা সেনেটর দলের পক্ষে এরকম না। কারণ তাদের নিজস্ব কিছু সক্রিয়তা আছে, তারা নিজস্ব একটা আইডিওলজি আছে, তাদের কনস্টিটিউয়েন্টস যারা আছে, তাদের যাদের যে ডিস্ট্রিক্ট ভিত্তিক বা তাদের যে আপনার কনস্টিটিউয়েন্ট যে স্টেট রিপ্রেজেন্ট করে, ওই স্টেটের অনেক কিছুর উপর ডিপেন্ড করে তারা এটার পক্ষে দেবে কিনা। সো এই ক্ষেত্রে আমরা জানুয়ারির 20 তারিখের পরে কিন্তু বিশাল একটা পরিবর্তন দেখতে পাচ্ছি, অনেকের হতাশা আছে। সো যেই বিষয়গুলো খুব বেশি এফেক্ট হবে, এটা খুবই ইজি, এটার মধ্যে কোনো কংগ্রেশনাল পারমিশন লাগবে না, কোনো ধরনের এক্সট্রা কিছুই লাগবে না। সে যদি লটা এনফোর্স করে, যাদের ডিপোর্টেশন পেন্ডিং আছে, যাদের ডিপোর্টেশন হয়ে গেছে অলরেডি, সার্কিট কোর্ট থেকে আর কোনো আপিল করার সুযোগ নাই, তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা খুব ইজি। কিন্তু এই ক্ষেত্রে মনে রাখতে হবে অনেকেই কিন্তু তার নির্দিষ্ট জায়গায় থাকে না, এবং তারা কিন্তু একই জায়গায় কাজও করে না, তাদেরকে লাস্ট অন অ্যাড্রেস খুঁজতে গেলে হয়তো তাদেরকে পাবে না। সো এই ক্ষেত্রে সরকারের অনেক হিমশিম খেতে হবে, অনেক ইনোসেন্ট লোক এটার আওতায় পড়ে যাবে। দেখা গেলো আপনার নাম মিস্টার মুহাম্মদ রহমান, ডিপোর্টেশন যে তার নাম মোহাম্মদ রহমান, অনেক বাঙালির ডেটও কাছাকাছি। সো এগুলো হয়তো ভুলবশত হয়তো মিস্টার রড্রিগাসের, একই রড্রিগাস, কয়েকজন রড্রিগাস আছে, হয়তো কার বাসায় যে হামলা করবে ভোর 5টার সময়, সে হয়তো অপদস্থ হবে, বিব্রত বোধ করবে, এইসব প্রবলেমগুলো ক্রিয়েট হবে। তারপরে হচ্ছে তাদেরকে একসাথে রাখা, ডিপোর্টেশনটা, তাদেরকে তো ট্রাভেল ডকুমেন্ট ছাড়া কাউকে কিন্তু পাঠানো সম্ভব না। আপনি তো ইচ্ছা করলে কাউকে বিমানতলে পাঠাতে পারবেন না। তো সরকার উচিত যারা করবে ট্রাভেল ডকুমেন্টের চেষ্টা করবে। এই ক্ষেত্রে দেখা যাবে যে কোন দেশের এমবেসি কতটুকু আমেরিকার প্রতি অনুগত্য এবং তাদের সাথে আমেরিকার সম্পর্ক কতটুকু মানে সুস্পষ্ট সম্পর্ক এবং আন্তরিক সম্পর্ক, দেশে দেশে যে সম্পর্কটা থাকে, যদি সম্পর্ক ভালো না হয় তারা হয়তো কোঅপারেট করবে না। আর কোঅপারেট করা মানে হচ্ছে তাদেরকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া। মনে করেন একটা হন্ডুরাসের একটা দেশ, তো তারা এমবেসি যদি তাদের লোককে ট্রাভেল ডকুমেন্ট দিয়ে দেয়, তার মানে তারা ইজিলি সরকার বের করে দিতে পারবে। কিন্তু ডকুমেন্ট যদি না দেওয়া হয় তখন কি তাদেরকে আর অন্য কোনো দেশে নিতে পারতেছে না, যারা এই দেশে অলরেডি স্থায়ীভাবে ছিল এক সময়। হ্যাঁ, যারা প্রথমে আসে তাদেরকে তো বর্ডার থেকে বের করে দিতে পারবে। এটা আর মেক্সিকো, স্টে ইন মেক্সিকো পলিসি অনুযায়ী হয়তো মেক্সিকোতে নিয়ে যাবে সব কিছু, দেন ঢুকাটা খুব কঠিন হবে। যাদের ধরেন কোনো ক্ষেত্রে স্টুডেন্ট ভিসা এই দেশে আসছে, কোনো কিছু ফাইল করে নাই, স্টুডেন্ট ভিসা আছে, কোনো সমস্যা নাই। কিন্তু যদি তাদের স্টুডেন্ট ভিসা না থাকে, সে যদি কোনো কলেজে তার অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে যায়, দ্যাট মিনস সে তখন আনডকুমেন্টেড হয়ে গেল। আপনারা বুঝতে হবে দুটো আনডকুমেন্টেড আর অবৈধ। অবৈধ শব্দটা হচ্ছে যারা এই দেশে ডিপোর্ট হয়ে গেছে অলরেডি, দে হ্যাভ নো রিজন টু স্টে, তারা জানে তারা ডিপোর্ট হয়ে দে শুড লিভ দ্য কান্ট্রি। তারা যদি এদেরকে অবৈধ বলা হয়, এদেরকে ধরাটা খুব ইজি। কিন্তু যারা সীমান্ত দিয়ে আসছে, কোথাও যাদের ডকুমেন্ট নাই, তারা তো আনডকুমেন্টেড, কোন ডকুমেন্ট তাদের নাই, এবং যারা কিছু ফাইলও করে নাই, তাদের ইমিগ্রেশন তাদের সিস্টেমে তারা নাই, তাদেরকে তারা খবরে কি অ্যারেস্ট করার পরে, ধরেন একজন লোক ট্যুরিস্ট ভিসা আজকে আসলো, সে হয়তো 6 মাস আগে আসছে, 6 মাস তার অতিবাহিত হয়ে গেছে, সে বাই ল সে চলে যেতে হবে, অথবা কিছু একটা ফাইল করতে হবে, সে কিছুই ফাইল করে নাই, তার কিন্তু আমেরিকার স্টেতে বের হয়ে যাওয়ার কথা। তাকে যদি কোনো কারণে ল এনফোর্সমেন্ট এনকাউন্টার হয়, তারা কিন্তু ধরবে, ধরার পরে তাকে হয়তো অ্যারেস্ট করে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে তাকে যথারীতি এন্ট্রি ইস্যু করা হবে, নোটিস টু অ্যাপিয়ার। তখন তার জন্য যে ফাইল করা হবে, যাই ফাইল করে উইথহোল্ডিং করেন, অ্যাসাইলাম করেন, তখন হয়তো সরকার এটা গ্রান্ট করবে, তুমি ধরা পড়ার পরে করছো, তখন এন্ট্রি পাওয়ার পর হবে ডিফেন্সিভ। আর এন্ট্রি পাওয়ার আগে যদি কেউ অ্যাসাইলাম বা অন্য কিছু ফাইল করে, দ্যাট ইজ কল্ড অ্যাফার্মেটিভ। সো এই বিষয়গুলো সবার মনে রাখতে হবে। এবং আর একটা জিনিস বলতেছে, অনেকে আমাদের সমাজে এখন খুব বেশি পরিচিত EB-3 বলে কথা বলে, EB-3 ফাইল করেছি। EB-3 কিন্তু কোনো লিগ্যাল স্ট্যাটাস দেয় না। EB-3 ম্যাচিউর হওয়া আগ পর্যন্ত কোনো লিগ্যাল স্ট্যাটাস না। EB-3 আনডকুমেন্টেড, যে অবৈধ, তার নামে লেবার সার্টিফিকেট ফাইল করতে পারেন।
এটা কিন্তু মানুষ খুব খুব বিভ্রান্তির শিকার হয়। লেবার সার্টিফিকেট ফাইল করা মানে আপনার কোনো স্ট্যাটাস নাই, এখানে স্ট্যাটাসের প্রয়োজন আসে না। যদি ইমিগ্রেন্ট ভিসা যখন অ্যাভেলেবল তখন যেটা ফাইল করবেন, দ্যাট টাইম ইউ এলিজিবল ফর গ্রিন কার্ড। গ্রিন কার্ডে ফাইল করার আগে আপনার কিন্তু কোনো ধরনের এখানে আপনার সুযোগটা পাচ্ছেন না। সো এই ক্ষেত্রে সবাই যার যার অ্যাটর্নির সাথে কথা বলবেন, সতর্ক থাকবেন। আমি সবসময় বলি, কানা মনে মনে জানা, যে কানা সে জানা আমি কানা, তাই না? আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, ভয় পেয়ে নিজের মধ্যে রাখবেন না। আর যে প্রবলেমটা এখন হবে, ওই দিন আমি একটা প্রোগ্রামে বলছি, যে প্রবলেমটা এখন হবে, যাদের ডিপোর্টেশনের ফাইনাল অর্ডার আছে, কোনো কেস পেন্ডিং নাই, মোশন টু রিওপেন পেন্ডিং নাই, মোশন টু রিওপেন কয়েকবার খারিজ হয়ে গেছে, আর কোনো কোয়ালিফাইড রিলিজ তাদের নাই, তাদের যদি মাইনর কোনো বাচ্চা থেকে থাকে, এমনকি আমেরিকান সিটিজেন বাচ্চা থেকে থাকলে, দেখাল বাচ্চাটা তার ডিপোর্টেশনের পরে বাচ্চার জন্ম হয়েছে, এটা নির্দোষ বাচ্চা, তার তো কোনো দোষ নাই, কিন্তু তার বলে সে কিন্তু আর থাকতে পারতেছে না এখানে, যেহেতু তার ফাইনাল অর্ডার অফ ডিপোর্টেশন পেন্ডিং, তাকে কিন্তু সরকার অ্যারেস্ট করতেই পারে। তখন যে কেওয়াসটা তৈরি হবে এই প্রশাসনের আমলে, এদেরকে ডিপোর্ট করা কতটুকু কঠিন হবে এবং কতটুকু আইনগত পদ্ধতির মধ্যে পড়বে, এটা নিয়ে কিন্তু অনেক মামলা হবে। কারণ ফ্যামিলি সেপারেশন আমরা চাই না, ডেমোক্রেট হিসেবে আমরা কখনোই ফ্যামিলি সেপারেশন চাই না, কিন্তু আদার কোনো অল্টারনেটিভ নাই। তখন যে আমাদের যে বর্তমানে যে বর্ডার যার আসতেছে, সে টম হোম্যান, সে কিন্তু অল্টারনেটিভ চিন্তা করবে, এদের কত নোটিশ দিবে যে তোমরা 1 মাসের ভিতরে তোমরা আইডেন্টিফাই করছো, তোমরা চলে যেতে হবে, 1 মাসের ভিতরে তোমরা চলে যাও। তারা কি করবে, চলে যাবে কিভাবে যাবে, বাচ্চারা কোথায় রেখেছে, বাচ্চা যদি এই দেশ থেকে চলে যায়, তখন বাচ্চারা তো মা বাবা ছাড়া আসতে পারবে না। সো আমি সবাইকে অনুরোধ করি, আপনারা যারা অ্যাজ এ কমিউনিটি, অ্যাজ এ হোল কমিউনিটি, আপনারা একে অপরের পাশে দাঁড়াবেন, কারণ আপনারা চাইলে একটা পরিবারকে উপকার করতে পারেন বৈধভাবে। বাচ্চাটাকে অ্যাডপ্ট করলেন অথবা গার্ডিয়ানশিপ নিলেন, আর যদি অবৈধ হয়ে থাকে কেউ পরে আসছে, তাদেরকে আপনি গার্ডিয়ানশিপ দেওয়া কিন্তু গ্রিন কার্ড দেওয়া যায়। যদি কোনো মা বাবা কোনো কিছু ফাইল না, মানে বাচ্চার জন্য কিছু বাচ্চার ডিপোর্টেশন না থাকে, আর ওই বাচ্চাকে যদি কেউ যদি অ্যাডপ্ট করে, তখন কিন্তু তাকে কিন্তু গ্রিন কার্ড বাচ্চাটা পেতে পারে। মা বাবা যদি চলে যেতে হয় কোনো কারণে, চলে যাচ্ছে, কিন্তু বাচ্চারা কিন্তু গ্রিন কার্ড পাবে এবং স্পেশাল জুবাইল হিসেবে গ্রিন কার্ডও পেতে পারে এবং সে বৈধভাবে এখানে থাকতে পারে। সো এই বিষয়গুলো অনেক কিছু জানা নাই, আপনারা হয়তো গুগলে সার্চ দিতে পারেন অথবা আপনার পছন্দ মতো কোনো অ্যাটর্নির সাথে কথা বলবেন। এবং এই ক্ষেত্রে আমি চাই কমিউনিটি, আপনারা দুঃখের দিনে, দুর্দিনে যাদের সমস্যা, তারা কিন্তু ঐক্যবদ্ধ থাকা উচিত। আর আপনার রিকোয়েস্ট, কোনো সময় একে অপরের ক্ষতি করার চেষ্টা করবেন না, কারণ আমরা দেখেছি অতীতে আমার নিজের ক্লায়েন্টদেরকে অনেকে হয়তো দুশ্মনী করে বা শত্রুতা করে, তার দুর্বলতার সুযোগ নিয়ে আইসে খবর দিয়ে দিচ্ছে, তাকে অ্যারেস্ট করাই ফেলছে। ইজি, আইসে তো এগুলো খুঁজে। সো এই কাজটা আল্লাহর দয়া লাগে করবেন না, কারণ একটা ফ্যামিলিকে ধ্বংস করলে আল্লাহ আপনাকে অন্যভাবে ধ্বংস করতে হয়। তো বেটার আপনারা খুব একে অপরের দুঃখ, মানে পারলে সহযোগিতা করেন, কিন্তু ক্ষতি করেন না। কারণ একটা ফ্যামিলির একজন উপার্জনক্ষম ব্যক্তি, তার ফ্যামিলি সবকিছু, তাকে যদি ধ্বংস করেন বা চেষ্টা করেন, আপনার অন্যদিকে ক্ষতি হতে পারে। কারণ প্রত্যেকেই তো অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে এই দেশে আসে। তাহলে এই যে আপনি যেটা বললেন যে নির্বাচনী প্রতিশ্রুতির ক্ষেত্রে ইমিগ্রেশন বিষয়ে যেটা আমরা কথা বলছিলাম, আপনি আলোচনার মধ্যে দিয়ে বলেছেন, জন্মসূত্রের কথা বলেছেন, যে একটা নির্বাহী আদেশ দিয়ে তিনি হয়তো জারি করতে পারেন, কিন্তু এটা কি সম্ভব? কারণ এটা তো চতুর্থ সংবিধানের মাধ্যমে না বিধায়িত বলছে, এখানে মামলা হবে, এটা লিগ্যাল চুরছা বেস অন 14th অ্যামেন্ডমেন্ট গ্যারান্টিজ দি রাইটস, এবং এটা করতে গেলে আরেকটা সংশোধনের প্রয়োজন হয়। এই সংশোধনীটা হয়তো সম্ভব হবে না, কারণ হচ্ছে 2/3 কোনো সময় এক হবে না, কারণ রিপাবলিকান ডেমোক্রেট এত ব্যবধানে জয়ী হয় না যে 60 ভোট তারা সিনেটে পাবে না, সম্ভব না, এটা অসম্ভব ব্যাপার। আর কেউ এটাতে, আমরা ডেমোক্রেটরা কখনো এটার পক্ষে নাই, আমরা নীতিগতভাবে পক্ষে নাই, কিন্তু এই জন্যই সে বাইপাস করার জন্য তার সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছে ইউএস সুপ্রিম কোর্ট। আমি যে কোর্টের অ্যাডমিটেড মেম্বার, সো ওই ইউএস সুপ্রিম কোর্ট বারে তার সুপ্রিম কোর্টের জাজ 9 জনের উপরে তার চূড়ান্ত একটা আশ্রয়স্থল। এখানে 6 জন তার পক্ষে আছে, যদি একজনও সরে যায় 5 জন থাকবে। এখন যদি আমরা দরকার হচ্ছে আমাদের 2 জন আমাদের পক্ষে দরকার, যদি 2 জন যদি তার মানে রিপাবলিকানের 6 জনের মধ্যে 2 জন যদি চেঞ্জ হয়, যে তার কথায় স্বীকৃতি না জানায়, তখন হয়তো আমাদের পক্ষে আসবে। কিন্তু এখানে 2 জন না আসার সম্ভাবনা বেশি, কারণ হচ্ছে সে ডোনাল্ড ট্রাম্প নিয়োগ দিয়েছে মনে হয় 4-3 জনকে, আর বুশের নমিনি আছে, সব মিলে হয়তো তার পক্ষে না। বুশ কিন্তু টেকনিক্যালি ডোনাল্ড ট্রাম্পকে খুব একটা পছন্দ করে বলে মনে হয় না। সো এই ক্ষেত্রে এখনো আমরা আশাবাদী যে
এইসব আইন হয়তো বাস্তবায়ন একজনের হয়তো বাস্তবায়ন হবে না। কিন্তু আমি সবাইকে অনুরোধ করব যারা অতীতে বর্তমানে জন্মগ্রহণ করছেন বা যারাই এরপরে জন্মগ্রহণ করবেন, যে বাচ্চারা আপনার ইমিডিয়েট পাসপোর্টটা বানানোর চেষ্টা অ্যাপ্লাই করবেন, পারলে দিনে দিনে পাসপোর্ট বানাবেন। কারণ হচ্ছে কি, ডোনাল্ড ট্রাম্প যখনই অর্ডারটা দেবে কিছুদিনের স্থগিত থাকবে, কোর্টে আবার বন্ধ করবে, আবার কিছুদিনের ওপেন থাকবে। ওই সময়টুকুর মধ্যে ইন্টারিম পিরিয়ডের মধ্যে বিভ্রান্তিতে আপনারা না থেকে যদি আপনারা চান, এখন যারা বর্তমানে জন্মগ্রহণ তারা পাসপোর্ট করে নেবেন, এবং যারা পরবর্তী জন্মগ্রহণ যখন দিনে দিনে পাসপোর্ট করে নেবেন। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে যদি একবার পাসপোর্টে হয়ে যায় তাহলে সেই সন্তানের জন্য আর কোনো সমস্যা নেই? না, সেটা একদম স্থায়ী হয়ে যাচ্ছে। তো আপনি যেটা বললেন যে সার্কিট কোর্টের কথা বললেন বা আর একটা কোর্টের কথা বললেন, তারপরে সুপ্রিম কোর্টের কথা বললেন, এবং সুপ্রিম কোর্টের 6 জন বিচারপতি রিপাবলিকানদের হাতে রয়েছে, এবং মনে করা হচ্ছে যে যেহেতু সুপ্রিম কোর্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বারা নির্বাচিত 3 জন জাজ, এবং মনে হচ্ছে ধরেই নিচ্ছে আমরা, সেক্ষেত্রে যেটা হতে পারে যে তার যে নির্বাহী আদেশটা, যেটা আপনি বললেন সার্কিট কোর্টে হবে, মামলাতে হবে, একটা সময় সুপ্রিম কোর্টে যাবে, তাই না? তো এই নির্বাহী আদেশের বলে তিনি কি এই সুপ্রিম কোর্টের আদেশটা কি চূড়ান্ত আদেশ হিসেবে কি বাস্তবায়িত করতে পারবে? সুপ্রিম কোর্ট ইজ এ হোল্ডার অফ দ্য কনস্টিটিউশন। যখন কনস্টিটিউশনাল ক্রাইসিস দেখা যায়, যখন কনস্টিটিউশনাল কোনো ইস্যু নিয়ে মামলা হয়, সুপ্রিম কোর্ট যেহেতু ইস্যুটা কনস্টিটিউশনাল ইস্যু, এটা হচ্ছে 14th অ্যামেন্ডমেন্ট, এই অ্যামেন্ডমেন্টকে সংশোধন করে আরেকটা অ্যামেন্ডমেন্টের প্রয়োজন হয়। যেহেতু সুপ্রিম কোর্টের সাংবিধানিক ইস্যু, সুপ্রিম কোর্টের রায় চূড়ান্ত বলে গণ্য হবে। যেই দিকে যায় ইট বিকাম এ প্রেসিডেন্ট, এবং এটার উপর আর কোনো কথা হবে না, ফাইনাল। এই কোনো ইস্যুতে একবার সুপ্রিম কোর্ট যদি রায় দিয়ে দেয়, আবার পরিবর্তন করার ক্ষমতা একমাত্র সুপ্রিম কোর্টেরই, আনলেস আপনি কংগ্রেসে আরেকটা অ্যামেন্ডমেন্ট পাস করান। সো ইটস ভেরি ট্রিকি, এবং এই ক্ষেত্রে আমরা আশাবাদী যে আপনারা দেখছেন, কারণ বর্তমান পরিস্থিতিতে ট্রাম্প যে তার নিয়োগগুলা দিতে সক্ষম হচ্ছে না, কারণ তার মধ্যে কিছু কঠোরপন্থী আছে, কঠোর রিপাবলিকান আছে যারা খুব উদারপন্থী রিপাবলিকান, যাদের ডিস্ট্রিক্ট ডিফারেন্ট, যাদের স্টেট, যাদের দেশ নির্বাচিত হয়েছে তাদের মতিগতি ভিন্ন। তো তাদের যে কনস্টিটিউয়েন্টসকে খুশি করার জন্য তারা কিন্তু তাদের মতো ভোট দেবে। আমেরিকাটা যদি আমরা নিউ ইয়র্ক দিয়ে ভাবি হবে না, আমেরিকাটা যদি আমরা টেক্সাসের মতো হলে হবে না। প্রত্যেকটা স্টেটের যার কনস্টিটিউয়েন্টস ভিন্ন, তাদেরকে খুশি করতে হয়, কারণ পরবর্তীতে হয়তো ভোট পাবে না, নির্বাচিত হতে পারে। রিপাবলিকান হলো ডেমোক্রেট হলো, তাদের কিন্তু কনস্টিটিউয়েন্টস খুশি রাখতে হয়। এটা বাংলাদেশের মতো পলিটিক্যাল পার্টি যা করলাম এটা তাদের, এই আপনার উদাহরণ দেখতে পাচ্ছেন যে গেটসকে তারা বাদ দিয়ে দিল কেলেঙ্কারির জন্য, এটা কিন্তু অন্য দেশে এটা হয়তো না। শুধুমাত্র আমেরিকার বিউটি অফ দ্য ডেমোক্রেসি যে এইখানে স্পিকার নির্বাচনের ক্ষেত্রে তো একবারে হয়নি। এইখানে দেখেন কেউ কারো তাবেদার না, যে কথা শুনতে হবে মন না, যার নিজস্ব স্বকীয়তা আছে। এইটা দিস ইজ দ্য কান্ট্রি, গ্রেট কান্ট্রি বিকজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি, এটা যে আমরা কারো অনুগত্য না, চাইলেই আপনি চেঞ্জ করতে পারেন। তো তাহলে সেক্ষেত্রে যেটা আপনার আলোচনার মধ্যে দিয়ে যেটা বেরিয়ে আসছে যে এই যে সিটিজেনশিপ নিয়ে একটা ধোঁয়াশার মধ্যে ছিল যে বাতিল করবে, অনেকেই ভয় পাচ্ছিলেন। আপনি শুনে অবাক হবেন, আমি এখন আজকেও 3টা কল পেয়েছি যে স্যার সিটিজেনশিপ বাতিল হয়ে গেছে, আমার বাচ্চার কি হবে, আমার তো বাচ্চা জন্ম হয়েছে, আমার তো দিবে না। কারণ মানুষজন জানেই না, জানার চেষ্টাও করে না, সেজন্যই আমরা বারবারই শোনা কথাগুলো শুনে, এমন লোকের কথা শুনে যারা নিজেরাই জানে না, ওইগুলো হয়তো আপনার মুখ থেকে একটু শুনছে যে বাতিল হবে, সে বাতিল করে দিচ্ছে অলরেডি, অথচ আইন কিছু নাই। তো এই ক্ষেত্রে আপনারা টিভিএনের সাথে থাকবেন, খুব গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। সবসময় গুরুত্বপূর্ণ জানি না, কিন্তু আমি যেগুলো বলি অথেন্টিক, আমি আইনের বাইরে কোনো কথা আমি বলি না, আমি আইনের বাইরে কোনো কথা বলি না, আমি অন্যদের কোয়ালিটি দিতে এবং অনেক অভিযোগ আছে যে অনেক স্পিকার অনেকভাবে বলে মানুষকে উৎফুল্ল করার জন্য, আমরা আইনের বাইরে কোনো কথা আমি বলি না, আমি যে কথাগুলো বলি আইনের কথা। সো আপনার ভয়ের কোনো কারণে যখন দেখবেন আপনারা সব কিছুতে ইংলিশ যদি দেখেন আপনারা বুঝবেন, কারণ কথায় কান দেবেন না। এখন খুবই ইজি, আপনি গুগলে গেলে সার্চ করলে পেয়ে যেতে পারেন। সো অন্যের কথায় বিশ্বাস না, নিজে একটু চেষ্টা করবেন এবং আপনার অধিকারটা বেশি আপনি সচেতন থাকবেন। অনেক ধন্যবাদ জনাব অ্যাটর্নি মঈন চৌধুরী। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন যে আজকের ইমিগ্রেশন অভিজ্ঞ যিনি অ্যাটর্নি আছেন তার মুখ দিয়েই আপনারা পরিষ্কার জানতে পারলেন যে জুজুর ভয়টা অনেকেই পাচ্ছে বা আমরা
শুনতে পাচ্ছি, বা একেবারে জ্বলন্ত প্রমাণই উনি দিলেন যে আজকেও 3 জন ওনাকে ফোন করেছেন এবং ভয়ের মধ্যে আছেন যে সন্তানের জন্মের পরও, পাসপোর্ট পাওয়ার পরও তাদের নাগরিকত্ব বাতিল হয়ে যেতে পারে বলে, যে আসলে এই ধরনের কোনো কিছু ভয় পাওয়ার কিছু নেই। সুতরাং এই বিষয়টি আমরা বারবারই বলছি, শুধুমাত্র কোনো কাউকে ভয় দেখানোর জন্য নয়, আপনাকে সাহস দেওয়ার জন্যে, প্রকৃত অবস্থা জানানোর জন্যে সেই বিষয়গুলো আমরা কথা বলে থাকি। তা আমরা এ বিষয়ে আরও প্রশ্ন করব আপনাকে, তবে 2 জন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, তাদের টেলিফোনটি নিয়ে নিতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমি মোহাম্মদ সাইফুল বলতেছি থেকে। এখন আমার একজন ভাই নিউ ইয়র্কের অ্যাড্রেস সবকিছু ব্যবহার করে, উনি সবকিছু এখানে, মামলায় সবকিছু, ইমিগ্রেশন সংক্রান্ত সবকিছু এখানে, কিন্তু ফ্লোরিডাতে অ্যাসাইলাম, কিন্তু উনি কাজ করে ফ্লোরিডাতে। এখন ট্রাম্প আসলে ওনার কি সমস্যা হবে কিনা 20 তারিখের পরে, উনি বা কোনো সমস্যা হবে কিনা এটা জানার জন্য আর কি। আর আমাদের তো অ্যাসাইলাম উইন করছি 2023 সালে, এখন আমরা গ্রিন কার্ডে অ্যাপ্লাই করছি। গ্রিন কার্ড আসতে কতদিন? আজকে প্রায় 260 দিন হয়েছে, এখনো মানে ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট ট্যাগ এটা দেখাইতেছে, কিন্তু এখনো কোনো কিছু দেখাইতেছে না, কিন্তু অ্যাসাইলাম উইন করার ওয়ার্ক পারমিট পাইছি। আচ্ছা, এই আর কি। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য জনাব সাইফুল। ধন্যবাদ আপনার প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটা। অনেকেরই প্রশ্ন, তারা এই দেশে আসেন, আসার পর একটা ঠিকানা ব্যবহার করেন, তারপরে তারা দেখা যায় ঠিকানাটা ব্যবহার করে অন্য কোথাও চলে যান। কিন্তু আমি টিভিতে যে কথাগুলো বলছি আপনার মনোযোগ দিয়ে শুনবেন। এটা হচ্ছে, যদি কারো ইমিগ্রেশন কোথাও কেস পেন্ডিং থাকে, আপনারা যেই ঠিকানায় থাকেন ওই ঠিকানাটা ব্যবহার করা উচিত। হ্যাঁ, অনেকের মেল অ্যাড্রেস থাকে, অনেকের ফিজিক্যাল অ্যাড্রেস থাকে, হয়তো আশেপাশে থাকতে পারেন। 2 স্টেটে কিন্তু মেলিং ফিজিক্যাল অ্যাড্রেসটা খুবই কঠিন। সো ল হচ্ছে, আপনারা যদি কোনো অ্যাড্রেস চেঞ্জ করেন আপনারা জানাবেন, ওই অনুযায়ী আপনার কেস হয়তো মোশন করলে চেঞ্জ হতে পারে, ওই ডিফারেন্স এরিয়া চলে যাবে, অথবা মোশন না করলে যা আপনার অনুমতি, হয়তো এই কেসে এই স্টেটেই কেস রাখতে পারেন যদি মোশন না করেন, জাজের উপর ডিপেন্ড করে। সো লটা হচ্ছে, আপনারা যদি অ্যাড্রেস চেঞ্জ করেন জানাতে হবে, এটা হচ্ছে ল। কিন্তু অনেকে মনে করে যে অ্যাটর্নির কাছে দিয়ে গেলাম, চলে গেলাম, অ্যাটর্নি যা ইচ্ছা করুক, কিন্তু অনেক সময় দেখা যায় তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ মেইল গেল, যে বাসায় মেইল পাঠাচ্ছে সে হয়তো জানেই না, সে হয়তো জানে না, বা সে হয়তো ফালাই দিল। তখন আপনার তো 2টা চিঠি, আমরা যখন অ্যাটর্নি হিসেবে যখন করি, তখন একটা চিঠি লয়ারের কাছে আসে, একটা চিঠি ক্লায়েন্টের কাছে যায়। অনেক সময় চিঠি মিসিং হইতে পারে, যদি আপনি নাই জানেন বা আপনাকে চিঠি দিয়ে অ্যাটর্নি না পায়, তখন তো আপনার কেসে অ্যাটর্নির করার কিছু থাকে না। আবার অনেকে ফোন নাম্বার অহরহ চেঞ্জ করে। সো আপনার দায়িত্ব হবে আপনার ঠিকানা, আপনার ফোন নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস আপডেট রাখা, যে কারণে আপনাকে যেন ইজিলি ট্র্যাকিং করা যায়। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় তাদেরকে জিপিএস দেওয়া থাকে, যে তাদেরকে ওই যে লোকেশন ট্র্যাকার দেওয়া থাকে। সো ট্র্যাকার দেওয়া থাকলে কিন্তু আপনারা উচিত হবে, আইসকে ইনফো ট্র্যাকার তখনই দেওয়া হয় যখন তারা ইমিগ্রেশন কাস্টমস এনফোর্সমেন্টের অধীনে থাকে। আর ট্র্যাকার খুলে দেওয়া মানে তখন তারা আর ইমিগ্রেশন আপনাকে মনিটর করছে না। যখন তারা আপনাকে মনিটর করে, তাদের আপনার যে নির্দিষ্ট অফিসার আছে, আইসি অফিসার, তার সাথে অবশ্যই আপনি জানা থাকা ভালো যে আমি ওই জায়গায় মুভ করতেছি। তখন সে কিন্তু আপনাকে খুঁজে না পেলে হি ক্যান ইস্যু ওয়ারেন্ট, অর্ডার চলে আসতে পারে। সো এই ক্ষেত্রে অনেক ট্রিকি কোয়েশ্চেন, কিন্তু অফিসিয়াল বক্তব্য হচ্ছে এটাই, আপনারা যেখানে থাকেন না কেন ইমিগ্রেশন জানা উচিত। তো এটা তো আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে ওনার প্রশ্নের ক্ষেত্রে এই না জানানোটা কি একটা অপরাধ বা আইনের পরিপন্থী কাজ, এবং একটা জাজের কাছে তো অবিশ্বাসহীনতার। ইমিগ্রেশন ল হচ্ছে, যারাই পার্মানেন্ট গ্রিন কার্ড হোল্ডার, যারা স্টুডেন্ট, আপনার যারা ট্যুরিস্ট, যারা গ্রিন কার্ড হোল্ডার, যে কোনোভাবে যারা আমেরিকায় আছেন, যদি তারা স্থায়ীভাবে কোনো ঠিকানা পরিবর্তন করে, স্থায়ীভাবে, দিস ইজ কল্ড ডমিসাইল। আপনি হয়তো আজকে ফ্লোরিডা গিয়েছেন, হয়তো আপনি চিন্তা করলেন যে থাকবো কি থাকবো না, হয়তো 2 মাস থেকে চলে যাব। আপনি এখানে ডোমিসাইল না, ডোমিসাইল হচ্ছে আপনি যে স্টেটে ছিলেন ওই স্টেটে। যেটা ডোমিসাইল আপনি মনে করবেন যেখানে আপনি থাকবেনই, সিদ্ধান্ত নিয়েছেন থাকবেন, যদি এক্ষেত্রে সব চেঞ্জ করে ফেলেন, ইউ মাস্ট লেট ইমিগ্রেশন নো, আদারওয়াইজ উইদিন 10 ডেজের ভিতরে জানাতে হয়। ইটস এ মিসডিমিনার, যে না জানানো হয় এটা একটা ক্রাইম, ছোট ধরনের একটা ক্রাইম, কিন্তু ইটস এ ক্রাইম।
ওনার আর একটা প্রশ্ন ছিল যে উনি অ্যাসাইলাম উইন করেছেন, গ্রিন কার্ডের জন্য আবেদন করেছেন, 260 দিন হয়ে গেছেন। ধন্যবাদ। এই ক্ষেত্রে অনেক বিষয় জড়িত থাকতে পারে, আপনার ফিঙ্গারপ্রিন্টের সমস্যা থাকতে পারে, আপনি যে স্টেটমেন্ট দিয়ে ফিঙ্গারপ্রিন্টটা হয়েছে বোধহয়, ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেলে ফিঙ্গারপ্রিন্ট ক্লিয়ারেন্স লাগবে, এরপরে আপনি কোনো অপরাধ করেছেন কিনা, অথবা আপনার যে স্ট্যাটাসে গ্রিন কার্ড পেয়েছেন স্ট্যাটাসে তারা হয়তো ভেরিফাই করতে পারে। অনেকের দেখা যায় গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন কেস উইন করার পরে তাদের হয়তো কোনো ধরনের এমন তথ্য আছে যে তথ্য সে ভুল দিয়েছে, এই ক্ষেত্রে তারা হোল্ড করে রাখতে পারে। সাধারণত 1 বছরের ভিতরে হয়ে যায়, অনেকের সময় কমও লাগে বেশিও লাগে, আপনার অপেক্ষা করতে হবে। অনেক ধন্যবাদ জনাব সাইফুল আপনার প্রশ্নের জন্য, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি মিঠু বলছিলাম। জি, আমি 2020 সালের ফেব্রুয়ারি মাসে IR1 বিষয়ে প্রথম আমেরিকায় আসি। জি, তারপর 15 দিন থেকে দেশে চলে যাই। জি, তারপর আবার হচ্ছে 1 বছর হওয়ার আগে আমি আবার আমেরিকায় ব্যাক আসি, এসে আবার 12 দিন থেকে আবার দেশে চলে যাই, থেকে সেম আমি আবার 1 বছর হওয়ার আগে আসি আর কি। তারপরে আবার পরপর 3 বার দেশে যাই, 6 মাস হওয়ার আগে এই দেশে চলে আসি। তো আসার পরে এখন ফাইনালি হচ্ছে এই বছর 2024-এর মার্চে আমি এদেশে এসে আর এখনো দেশে যাই নাই, মানে 9 মাস হবে এখানে আসি। তো আমার প্রশ্ন হচ্ছে আমি কি এখন সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবো? অনেক ধন্যবাদ জনাব মিঠু। অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনি পারবেন না, কারণ হচ্ছে যদি আপনারা সিটিজেনশিপের রুলস হচ্ছে আপনি যদি IR1 বি এর মাধ্যমে সিটিজেন বি এর মাধ্যমে গ্রিন কার্ড পেয়ে থাকেন, তাহলে সিটিজেনের মাধ্যমে গ্রিন কার্ডে যদি পান, 2টা অপশন আছে, 3 বছর এবং 5 বছর। যদি কেউ রেগুলার ওয়েতে পায়, বাবা মা ভাই বোনের মাধ্যমে পায় তো, বা সাধারণ গ্রিন কার্ড পায়, তখন তার হচ্ছে 5 বছরের মধ্যে 2.5 বছর আমেরিকার প্রেজেন্স থাকতে হবে এবং 6 মাসের বেশি দেশের বাইরে থাকতে পারবে না, সেটা কাউন্ট হবে না, দেশের বাইরে থাকতে পারবে না উইদাউট এনি রিজন বিয়ন্ড হিজ কন্ট্রোল। আর যেহেতু 3 বছরের ক্যাটাগরিতে 1.5 বছর আমেরিকায় থাকতে হবে, এবং কোনো সময় যদি 6 মাসের বেশি থাকে দেশের বাইরে, ওই কাউন্ট হবে না, আবার পরে এখান থেকে শুরু হবে, আনলেস আপনি যদি কোনো ধরনের গুড কজ দেখাতে না পারেন। আপনি যে কথাগুলো বলেছেন এই হিসেবে আপনার হবে না, কিন্তু মনে রাখতে হবে ভবিষ্যতে এই কাজ থেকে বিরত থাকবেন। যারা এই ধরনের সিস্টেমে আসেন যে আমেরিকায় থাকলাম 15 দিন, দেশে চলে গেলাম আবার 9 মাসের জন্য বা 6 মাসের জন্য, দেখেন রিভোক ইউর গ্রিন কার্ড, এগুলা হচ্ছে এবং হবে, এবং জানুয়ারি 20 তারিখের পরে অনেক বেশি হবে। কারণ গ্রিন কার্ডটা আপনাকে বাংলাদেশে থাকার জন্য দেওয়া হয় না, গ্রিন কার্ড দেওয়া হয়েছে আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করার জন্য। গ্রিন কার্ডের লিগ্যাল টার্ম হচ্ছে LPR, লিগ্যাল পার্মানেন্ট রেসিডেন্ট। আপনি এদেশে কাজ করার জন্য এই দেশে কাজ করবেন, থাকবেন, সব ব্যবসা বাণিজ্য করবেন, এবং এই দেশে আপনার সব সুযোগ সুবিধা পাবেন, এটার জন্য গ্রিন কার্ড দেওয়া। যদি আপনি নাই থাকেন, আপনার গ্রিন কার্ড রাখার প্রয়োজনীয়তা আমেরিকান সরকার মনে করে না, এই হিসাবে অনেকের গ্রিন কার্ড বাতিল করা হয়েছে। এমনকি এয়ারপোর্ট থেকে গ্রিন কার্ড রেখে দিয়ে তারপর দেশে পাঠিয়ে দিচ্ছে, অথবা তাদের কোর্টে সামন দিয়েছে, এন্ট্রি ইস্যু করা হয়েছে, কোর্টে থাকো, রিমুভাল প্রসিডিংয়ে ফালানো হয়েছে। সো আপনারা এখন এই বিষয়ে খুবই সতর্ক থাকবেন। যারা এরকম মনে করছেন যে গ্রিন কার্ড নিয়ে আমি দেশে আসবো আর যাবো, এখানে কাজ করবো না, আপনাদের জন্য আমেরিকা এটা একটা দুঃসংবাদ। অনেক ধন্যবাদ জনাব মিঠু, আশা করি উত্তর পেয়েছেন। ফয়সাল আহমেদ লিখেছেন যে আমাদের আজকের আলোচক যিনি যেভাবে আমাদের কমিউনিটিকে সহযোগিতা করার কথা বলেছেন, আপনি সহযোগিতা করবেন, হেল্প করবেন, এটা বলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুলভ সেন, তার একটি প্রশ্নের পরে আবার টেলিফোনে যাব। অ্যাসাইলাম গ্রান্টেড হওয়ার পর পিটিশন স্পাউস এবং 21 বছর বয়সী সন্তানের জন্য I-730 পিটিশন করে, তবে এমবাসি ইন্টারভিউ তারিখ আসার আগেই পিটিশনারের গ্রিন কার্ড চলে আসে। সেক্ষেত্রে স্পাউস এবং 21 বছরের সন্তানদের ভিসা পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি হবে কি না? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আপনার নিশ্চয়ই একজন অ্যাটর্নির মাধ্যমে করেছেন, ওই জিনিসটা আপনি অ্যাটর্নির সাথে যে কনফার্ম করবেন। তবে এই ক্ষেত্রে যে অ্যাসাইলামের ক্ষেত্রে পিটিশন যখন করেছেন ওইটাই কাউন্ট হয়। বাচ্চাগুলা যেহেতু আপনার যদি অ্যাপ্লিকেশনে বাচ্চাদের নাম দেওয়া থাকে, ওয়াইফের নাম দেওয়া থাকে, ওই হিসাবে কাউন্ট করা হয়। কিন্তু আপনার 2টা অপশনই দেওয়া থাকবে, তা আপনার অ্যাটর্নি আপনাকে ভালো অ্যাডভাইস করতে পারবে। অনেক ধন্যবাদ সুলভ সেন আপনার প্রশ্নের জন্য, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম, আমি নিউ ইয়র্ক থেকে বলছিলাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ।
জি, আমার দুইটা কোয়েকশন। আমার প্রথম কোয়েকশন হলো আমার মেয়ে ওর মায়ের জন্য অ্যাপ্লাই করেছে, I-130 অ্যাপ্লাই করছে। ওইটাতে বলা হয়েছে যে ভিসা পিক আপ করবে বাংলাদেশ থেকে, বাট ওর আমেরিকার ভিসাও আছে। বাট যদি ও অ্যাডজাস্টমেন্ট করতে চায় এই দেশে আইসা, তাইলে কি কোনো ফি পে করতে হবে বা এইটা কি করতে হবে যদি অ্যাডজাস্টমেন্ট করতে চায়? আর সেকেন্ড কোয়েকশন হলো, আমি অ্যাডজাস্টমেন্ট করছি আমার গ্রিন কার্ডের জন্য, মেডিকেল সাবমিট করা হয়েছে, আমার কতদিন লাগতে পারে? এই দুইটাই কোয়েকশন। আর ওর মায়ের কি আসতে কোনো অসুবিধা হবে কিনা ভিসা নিয়ে, এইটাই কোয়েকশন। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি মঞ্জু। ধন্যবাদ। আমি শেষের প্রশ্নের প্রথম উত্তর দিই। যদি কোনো ছেলে মেয়ে তার মা বাবার জন্য অ্যাপ্লাই করে, এক্ষেত্রে খুবই ইজি, এটা কোনো ইন্টারভিউ হয় না। 5 থেকে 9 মাসের ভিতরে আপনার গ্রিন কার্ড আপনার বাসায় চলে আসার কথা। এক্ষেত্রে কোনো ইন্টারভিউ সচরাচর আমাদের ফাইল করে হয় না। সো আপনার ওয়াইফ যদি দেশে থেকে অ্যাপ্লাই করে থাকে, অবশ্যই দেশে থেকে তার ফাইল চলে গেছে। এখন যদি সে আসতে চায় বা ভিসা থাকে বা ভিসা নিয়ে আসতে পারে এর আগে, তখন সে এখানে অ্যাডজাস্ট করতে পারে, ফাইলটা এখান থেকে ট্রান্সফার হয়ে চলে আসবে। সো যদি ডিপেন্ড করে আপনি কীভাবে ফাইল করেছেন, চাইলে এখানেই করতে পারতেন। এটা এখানে করাটা ইজি এবং সময় কম লাগে। হ্যাঁ, সহজ হয়। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার টেলিফোনের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো। জি জি, আমি আমার আব্বুর জন্য কল দিচ্ছি। আমার আব্বু আমেরিকাতে আছে 1993 পর্যন্ত। আর লাইক বাংলাদেশ থেকে you can speak in English, no problem. না, আমার কোনো সমস্যা নাই। জি, আমার আব্বু অ্যাসাইলামের জন্য অ্যাপ্লাই করছে, কিন্তু সামহাউ ওই অ্যাপয়েন্টমেন্টটা হয়ে গেছে। আর এখন আমি আর আমার ভাই এখানে সিটিজেন, আমরা এখানে বোর্ন। আমার আম্মু সিটিজেন, কিন্তু আমার আব্বুর জন্য অ্যাপ্লাই করার সময় আম্মু লয়ার বলছে যে I-95 নাম্বার, I-94 নাম্বারটা নাই। তো সেটার জন্য আমরা আব্বুর জন্য কি করতে পারি? ধন্যবাদ। যদি আপনার আব্বু কোনো ডিপোর্টেশন না হয়ে থাকে অতীতে কোনো মামলায়, আপনার আব্বুর জন্য I-130 ফাইল করতে পারেন, কিন্তু এর I-130 অ্যাপ্রুভ হওয়ার পরে প্রভিশনাল ওয়েভার নিয়ে অন্য বর্তমান ল অনুযায়ী অন্য বাংলাদেশ থেকে ভিসা পিক আপ করতে পারে। যদি আপনারা যেহেতু আমেরিকান সিটিজেন, গুড কজ দেখালে তার প্রভিশনাল ওয়েভার অ্যাপ্রুভ হওয়ার পরে উনি দেশে যাবেন, দেশ থেকে যেয়ে ভিসা পিক আপ করতে পারবেন। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু যদি ও যেভাবে কথাটা বলছে, ওরা 1993 কথা বলছে, 1993 থেকে এই পর্যন্ত কেউ সাধারণত কোনো ফাইল করা ছাড়া থাকে না। সো এই ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব আপনারা একজন অ্যাটর্নির সাথে সব ফাইল নিয়ে কথা বলেন, কারণ এইভাবে যে কথাগুলো বলছে আমি শিওর যে আপনার আব্বু 95 থেকে এখানে উইদাউট ফাইলিং, 90 এখানে উইদাউট ফাইলিং থাকে না। নিশ্চয়ই কোনো কেস পেন্ডিং আছে বা ডিফারেন্ট এলাইন নাম্বার, ডিফারেন্ট নাম থাকতে পারে। সো এগুলো ভেরিফাই করার জন্য আপনি অ্যাটর্নির সাথে কথা বলেন, সব ফাইল নিয়ে গিয়ে কথা বলেন, তা আপনাকে ভালো অ্যাডভাইস পাবেন। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পাচ্ছি। আসলে আপনার বিষয়টি যেহেতু একটু ডেলিকেট, সেহেতু একেবারে আমরা যদি আপনি যেভাবে বললেন সেভাবে উত্তর দেওয়াটা বায়বীয় হয়ে যাবে বা ক্ষতির কারণ হয়ে যেতে পারে। সে কারণে একজন অভিজ্ঞ ডকুমেন্ট নিয়ে কথা বলেন এবং সেভাবে সিদ্ধান্ত নিতে পারেন। আমরা শুধুমাত্র আপনাকে একটা গাইডলাইন দিতে পারি, এর বেশি কিছু না। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আরও দর্শক আমাদের টেলিফোনে আছেন, আমরা সবগুলোর প্রত্যেকেরই টেলিফোন নেব, তবে একটি বিরতি নিতে চাই। বিরতির পর এসে আপনাদের ফোনগুলো নেব। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জনাব মঈন চৌধুরী, অ্যাক্সিডেন্ট কেসেস অ্যান্ড মেডিকেল ম্যালপ্র্যাকটিস, ইমিগ্রেশন বিশেষজ্ঞ, ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ, কুইন্স কাউন্টি এবং সুপ্রিম কোর্ট বারের সদস্য, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। আমরা বিরতির আগে বলেছিলাম যে আরও দর্শক টেলিফোনে আছে, নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি, আমরা শুনতে পাচ্ছি, বলুন। জি, আমি জনাব মঈন চৌধুরীর সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। তো আমি হচ্ছে ইউএসএ তে আমি আসছি হচ্ছে গত বছর, মানে হচ্ছে 2024 জুনে আসছি। তো আমি অলরেডি অ্যাসাইলাম অনলাইনে অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লিকেশনটা আমি অনলাইনে অলরেডি সাবমিট করেছি, কিন্তু এখানে একটা এরর আছে।
এররটা হচ্ছে সেখানে তো দুটা ভাগ থাকে, একটা হচ্ছে কি আমি অ্যাপ্লিকেন্ট আমি সাইন করব, আর একটা হচ্ছে কি যে নাকি প্রিপেয়ারার সে সাইন করবে, কিন্তু আমার জায়গার সাইনে যে নাকি আমার প্রিপেয়ারার তার সাইন হয়েছে, তবে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটা জমা হয়ে গিয়েছে এবং আমার বায়োমেট্রিকও হয়ে গিয়েছে। এখন স্যার আমার প্রশ্ন হলো এটাকে সংশোধন করার জন্য আমি কি করতে পারি? ধন্যবাদ। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক শিক্ষিত মনে হচ্ছে, কিন্তু চমৎকার করে কথা বলেন, প্রশ্ন করেছেন কি, আর কথাগুলো খুব স্পষ্ট, কিন্তু কথা হলো আপনি ভুলটা করেছেন কি, এই জন্যে আমরা বলি সস্তার তিন অবস্থা, বাংলাদেশ থেকে শিখে এসেছি। তো এমন কিছু কাজ করবেন, এটা আপনার জীবন মরণ সমস্যা, আপনার ইমিগ্রেশন আপনার জন্য লাইফ অ্যান্ড ডেথ। আপনি উচিত হবে একজন অ্যাটর্নির সাথে রিপ্রেজেন্টেশন নেওয়া। ভুল হলে অ্যাটর্নি যদি ভুলও করে আমরা এটা কারেকশন করা খুব ইজি, কিন্তু আপনি যখন প্রিপেয়ারের নাম দেবেন সে কিন্তু আপনার নামটা ব্যবহার করতেছে, আপনার নামেই সে করতেছে। তো বেটার আপনি একজন অ্যাটর্নির সাথে কথা বলে, অবশ্যই কারেকশন করা যাবে, কোনো সমস্যা নাই, এটা মিস্টেক হতেই পারে। সো আপনি নেক্সট টাইম থেকে আপনি একজন অ্যাটর্নির সাথে আপনার ফাইলটা নিয়ে কথা বলবেন। এই মুহূর্তে তার করণীয়, এই মুহূর্তে একজন অ্যাটর্নির সাথে গেলে আমরা কারেকশন করতে কোনো সমস্যা নেই। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম একরাম, আমি বস্টন ম্যাসাচুসেটস থেকে বলতেছি। জি, আমি আমার ভাইয়ের জন্য DS 260 ফিল আপ করেছিলাম আজকে থেকে ওই 2 বছর আগে। তো এতদিন চোখে পড়ে নাই, ওখানে আমি দুটা জিনিস ভুল করেছিলাম। একটা হচ্ছে যে চিলড্রেনের ডেট অফ বার্থ এই 11ই জানুয়ারির জায়গায় আমি 11ই ফেব্রুয়ারি বসাই দিছি, এবং বিয়ের তারিখটা ওই 22 তারিখের জায়গায় 24 তারিখ দিয়ে দিছি। এই দুইটা জিনিস আমি ভুল করেছি। এখন এটা সংশোধন করার কোনো উপায় আছে কিনা? সংশোধন করার ধন্যবাদ। সংশোধনের উপায় আছে, আপনি যদি পোর্টাল ওপেন থাকে ওখানে করতে পারেন। পোর্টাল যদি ক্লোজ ওপেন না থাকে আপনি প্রপার ডকুমেন্ট দিয়ে ওইটা চিঠি লিখতে পারেন। যদি সবচেয়ে ভালো অ্যাটর্নির মাধ্যমে করলে সবচেয়ে ভালো হয়, অথবা আপনি নিজের দিকে কাজ জানেন নিজেও করতে পারেন। তারা কিন্তু আপনার যখন চোখে ভুল ধরা পড়বে তখনই সংশোধন করার চেষ্টা করবে, অপেক্ষা করবেন না যে লাস্ট মোমেন্টের জন্য, তখন কিন্তু ভিসা ডিনাইল আসতে পারে। অনেক ধন্যবাদ। ম্যাটেরিয়াল ফ্যাক্ট। অনেক ধন্যবাদ জনাব একরাম। আপনার বিষয়টা খুব কঠিন নয়, আপনি যে কোনো অ্যাটর্নির সঙ্গে যোগাযোগ করে বিষয়টাকে সংশোধন করতে পারেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম রানা ভাই, আপনার অনুষ্ঠানটা অনেক দিন যাবতই দেখি, আমি আপনার অনুষ্ঠানের ভক্ত। আমার একটা ছোট্ট কোশ্চেন ছিল, আমি অবশ্য মেসেজও করেছি। 9 বছর 11 মাস 4 দিন পরে আমার ইন্টারভিউ, প্রথম ইন্টারভিউ, অ্যাসাইলাম ইন্টারভিউ। আমি একটা মেয়ে নিয়ে আসছিলাম বাংলাদেশ থেকে, একটা মেয়ে এবং একটা ছেলে হয়েছে এখানে, যাদের বয়স 7 বছর এবং 8 বছর। এই অবস্থায় 9 বছর পর আমি পলিটিক্যাল অ্যাসাইলাম করেছিলাম। আমি একটু লিটল বিট ভীত, আসলে কি হবে, আমি কি করতে পারি। আমার অ্যাটর্নি বলেছে ডিক্লারেশন দিতে, আমি কি ডিক্লারেশন দিব, সবকিছু নিয়ে আমি আজকে যখন চিঠিটা পেয়েছি খুব ভয়ে আছি। আমাকে একটু ভয়টা কাটানোর জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। কোনো অপরাধ তো করেননি? না ভাই, কোনো অপরাধ করি নাই। অনেক ধন্যবাদ। প্রথমত আপনাকে ধন্যবাদ, রানা ভাইকে আপনি পছন্দ করেন যে কারণে আপনাকে ধন্যবাদ। উনি খুব, রানা ভাই খুব সুন্দর করে উপস্থাপনা করেন, উনি খুব মনের মাধ্যমে যে উত্তরটা হচ্ছে, আপনি একজন অ্যাটর্নি যখন হায়ার করেছেন, রিটেইন করেছেন, অ্যাটর্নির দায়িত্ব আপনাকে ভয়টা কাটানো। আপনার অ্যাটর্নি আপনাকে প্রিপেয়ার করবে ইন্টারভিউর আগে, যে ডিক্লারেশন বলতে স্টেটমেন্ট বলে আর কি, এফিডেভিট বলে, কেউ স্টেটমেন্ট বলে, কেউ পার্সোনাল স্টেটমেন্ট বলে, যে যেভাবে বলেন না কেন, আপনার ঘটনাটা কি কারণে আপনি আপনার নিজ দেশে নির্যাতিত বা নির্যাতনের ভয় পাচ্ছেন বা যেতে ভয় পাচ্ছেন, দ্যাট ইজ দ্য স্টোরি, আপনার কাছ থেকে আসতে হবে। অলরেডি হয়তো বা দিয়েছেন, আপনি বুঝেন নাই, এইটার ভিত্তিতে আপনার যা লিখেছেন তার ভিত্তিতে হয়তো ইলাবোরেটলি আপনি এক্সপ্লেন করবেন কি হয়েছে। আপনাকে আপনার প্রশ্ন, আপনার এখানে উত্তর আপনার মধ্যে নিহিত আছে। তো আপনার যা লিখেছেন
তার মধ্যেই আপনার প্রশ্ন হবে, তার মধ্যে আপনার উত্তর নিহিত। তো আপনি জানবেন যে কি বলছেন এবং প্রশ্নগুলো কি হবে। সাধারণত হয় কি সার্ভিস যে ইন্টারভিউগুলো হয় ওইখানে একজন ইমিগ্রেশন অফিসার, তারা আপনাদের মতোই একজন হয়তো এখানে চাকরি করে, তারা অনেক বছর চাকরি করে এখানে, তারা এরকম যে হাই প্রোফাইল কেউ না, কিন্তু তাদের অধিকার আছে, তাদের যে ডিউটি রাইটস আছে আপনাকে অ্যাপ্রুভ করা এবং ডিনাই করার। তারা আপনাকে আপনার ডকুমেন্টের ভিতরে তারা আপনাকে প্রশ্ন করবে, উত্তর যদি আপনি স্যাটিসফ্যাক্টরি উত্তর দিতে পারেন তার অধিকার আছে এবং তার রাইটসের মধ্যে সে আপনাকে ইচ্ছা করলে ওইখানে অ্যাপ্রুভ করতে পারে এবং ওই দিন 2 সপ্তাহের মধ্যে আপনাকে লেটার পাবেন যে আপনার কেস অ্যাপ্রুভ, তারপর আপনি গ্রিন কার্ডে অ্যাপ্লাই করতে পারেন। আর না হলে সে যদি মনে করে যে আপনি তার সন্তুষ্টিময় যে উত্তর দিতে পারেন নাই, সে তখন কেসটা কোর্টে রেফার করবে। এটা ডিনাই হওয়া মানে আপনার কেস ডিনাই না, তারা আপনাকে কোর্টে রেফার করবে কেস, তখন একটা জাজের সামনে আপনি যাবেন, এটা সেপারেট স্টোরি। কিন্তু আপনার প্রথমটা আমি সবসময় বলি কি প্রথমটাই কিন্তু মেইন। এই প্রথম আপনি যখন বলেন যে ওয়েল প্রিপেয়ার্ড না থাকলে ওইটা কিন্তু আবার জাজের কাছে যায়, এক ট্রান্সক্রিপ্ট থাকে। সো এই ক্ষেত্রে আপনারা যা বলবেন বুঝে শুনে বলবেন। এখানে যদি মিথ্যা বলে আশ্রয় নেন বা না বুঝে উত্তর দেন, পরের সংশোধন খুব কঠিন হয়। সো প্রথম জিনিসটা কিন্তু ফাউন্ডেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেকে খুব অবহেলা করে মনে করে, লয়াররা জানে মনে করে আমি যাওয়ার দরকার নেই। ইউ মাস্ট নিড এ লয়ার, কারণ রিপ্রেজেন্টেশন ছাড়া আপনি একা যাওয়া ঠিক হবে না। আপনার একজন লয়ার সাথে গেলে হবে কি সে আপনার উইটনেস হিসেবে থাকলে অফিসার আপনাকে যথেষ্ট সম্মানের সাথে দেখবে, কিন্তু আপনি একা গেলে আপনি হয়তো এই সুযোগটা তো পাবেন না। তার মানে উনি যেটা বললেন যে ভয় পাচ্ছেন, সেই ভয় পাওয়ার কিছু নেই, অ্যাটর্নির সাথে যেতে হবে, সে অ্যাটর্নির সাথে কথা বলে অ্যাটর্নি রিপ্রেজেন্টেশন খুবই দরকার, এই ভয়টা তখন থাকে না। অনেক ধন্যবাদ প্রিয়দর। আসলে আপনার কোনো ভয়ের কোনো কারণ নেই, তবে যেটা উনি বললেন আপনার সুবিধার জন্য বা সহজ করার জন্য একজন যিনি আপনার অ্যাটর্নি আছেন তাকে সাথে নিয়ে যাওয়াটা। আবার অনেকে ভুল করে কি যারা ড্রাফট করে তাদেরকে অ্যাটর্নি মনে করেন, আপনার যে কেস লেখা সে লয়ার নাও হইতে পারে। আবার সে অনেকে বুঝে না, অনেকে অ্যাটর্নির সাথে যায় বলে আমার যাওয়া লাগবে না, আপনি একা চলে যান, একজন ইন্টারভিউটার পাঠায় দেয়, তো প্রপার রিপ্রেজেন্টেটিভ থাকলো না কিন্তু এখানে। যেহেতু আপনি অ্যাটর্নির সাথে যদি কথা বলেন, attorney at law who are eligible and who are licensed to represent you before any immigration hearing. অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। আশা করি উত্তর পেয়েছেন, ভয়ের কোনো কারণ নেই, সে বিষয়টাও ব্যাখ্যা পেয়েছেন। তবে আমাদের হাতে সময় নেই, সময় থাকলে আরও অনেক প্রশ্নই আমাদের ফেসবুকেও ছিল এবং অনেক লাইন টেলিফোনে আছেন। আমরা দুঃখিত আপনাদের কারোর প্রশ্ন নিতে পারছি না, যেহেতু সময়ের দড়িতে আমরা বাধা, সময়ের সীমানা টপকাতে পারছি না, তাই অনুষ্ঠান শেষ করতে চাই। রিমন চৌধুরী, আপনি অনেক ব্যস্ত মানুষ এবং আপনার শরীরটাও আজকে ভালো নেই বলেছেন, তারপরেও এই রাত্রিবেলা ঠান্ডা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আলোচনা করছেন, যদিও আরও কিছু আমরা কথা বলতে চেয়েছিলাম, সেগুলো হয়তো সময় পেলাম না। দর্শকদের অনেক টেলিফোনের জবাব দিয়েছেন, সেজন্য আমরা বৃদ্ধ প্রাণিত ধন্যবাদ। আমি সর্বশেষ একটা কথাই বলবো, ইমিগ্রেশনের জাস্টিস ইয়াতেই ওয়েবসাইটে লেখা থাকে এবং সব অফিসে লেখা থাকে রং হেল্প অলওয়েজ হার্ট। সেমন কাউকে কোনো উপকার করতে যাবেন না যেটা আপনি জানেন না, আর যদি যে জানে তার থেকে পরামর্শ নিন এবং কাউকে মিসরিপ্রেজেন্টেশন করবেন না। তাদের অনেকের লাইফ এন্ড ডেথে জড়িত, আস্তে পরিবার জড়িত। আবারও ধন্যবাদ জনাব মঈন চৌধুরী। সুপ্রিয় দর্শক, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছি যে ইমিগ্রেশন সহ বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতি প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প কতটুকু বাস্তবায়িত করতে পারেন, তার একটা বিষয় মাত্র আমরা কথা বলতে পেরেছি। তাতে যেটুকুন আমরা বুঝতে পেরেছি, ভয়ের আমাদের কোনো কারণ নেই। শুধুমাত্র যারা আমরা এখানে আবেদন করেছি, কোনো না কোনো কাগজপত্র আমাদের কাছে আছে বা সাবমিট করেছি, তাদের জন্য কোনো ভয়ের কারণ নেই। এই বিষয়টা বারবারই আমরা বলছি এবং আপনাদেরকে শুধুমাত্র অপরাধী যারা আছেন, একেবারেই কিছু যারা কোনো কাগজপত্র বা মামলা মোকদ্দমা করেননি, তাদের জন্য হয়তো একটু ভয়ের কারণ হতে পারে। যাদের ডিপোর্টেশন অর্ডার ছিল তাদের জন্য ভয়ের কারণ হতে পারে, অন্য কারোর জন্য কোনো ভয়ের কোনোই কারণ নেই। কারণ এককভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনোই ক্ষমতা নেই, সেটা এদেশে যে বডিগুলো আছে সেগুলো অনেক বেশি শক্তিশালী। আশা করি আজকের অনুষ্ঠানে আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।